প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাসাবাড়ির সিসি ক্যামেরা হ্যাক করে গোপন দৃশ্য ধারণ, ওয়েবসাইটে বিক্রি। দক্ষিণ কোরিয়ায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের 1,20,000-এরও বেশি ভিডিও ক্যামেরা হ্যাক করার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হ্যাক করা ক্যামেরা থেকে ফুটেজ ব্যবহার করে একটি বিদেশি ওয়েবসাইটের জন্য যৌন শোষণমূলক ভিডিও তৈরির অভিযোগে ওই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দেশটির পুলিশ জানায়, অভিযুক্তরা ইন্টারনেট প্রোটোকল অথবা আইপি ক্যামেরার দুর্বল নিরাপত্তা, বিশেষ করে সহজ পাসওয়ার্ড ব্যবহার করে ক্যামেরাগুলো হ্যাক করত। সিসিটিভির তুলনায় সস্তা বিকল্প আইপি ক্যামেরা বা হোম ক্যামেরা সাধারণত বাড়ির ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত থাকে। নিরাপত্তা বা শিশু ও পোষা প্রাণীর দেখভালের জন্য অনেক পরিবার এ ধরনের ক্যামেরা ব্যবহার করে। হ্যাক হওয়া ক্যামেরাগুলোর অবস্থান ছিল ব্যক্তিগত বাসা, কারাওকের রুম, স্টুডিও, এমনকি গাইনোকোলজিস্টের ক্লিনিকেও। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল পুলিশ এজেন্সি একটি বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার হওয়া 4 সন্দেহভাজন একে অপরের সঙ্গে কোনো ধরনের যোগসাজশে কাজ করেনি। তারা সবাই আলাদাভাবে অপরাধমূলক এ কাজ চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজনদের মধ্যে একজনের বিরুদ্ধে 63,000 ক্যামেরা হ্যাক করার এবং 545টি যৌন শোষণমূলক ভিডিও তৈরি করার অভিযোগ রয়েছে। পরে এসব ভিডিও তিনি 35 মিলিয়ন ওয়ান, $12,235 এবং 9,250 পাউন্ড সমমূল্যের ভার্চুয়াল সম্পদের বিনিময়ে বিক্রি করেন। আরেকজন 70,000 ক্যামেরা হ্যাক করার এবং 18 মিলিয়ন ওয়ান মূল্যের সম্পদে 648টি ভিডিও বিক্রির অভিযোগ রয়েছে। গত 1 বছরে আইপি ক্যামেরা হ্যাক করে ভিডিও ফুটেজ বেআইনিভাবে ছড়িয়ে দেয় ওয়েবসাইটটি। প্রকাশিত ভিডিওগুলোর প্রায় 62% জন্য ওই 2 সন্দেহভাজন দায়ী। পুলিশ এখন সেই ওয়েবসাইটটি ব্লক এবং বন্ধ করার পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সাইটটির পরিচালকের বিরুদ্ধে তদন্তে বিদেশি সংস্থাগুলোর সহযোগিতাও নিচ্ছে তারা। ইতিমধ্যে সাইট থেকে ভিডিও কিনে দেখা হয়েছে সন্দেহে 3 জনকেও গ্রেফতার করা হয়েছে। ন্যাশনাল পুলিশ এজেন্সির সাইবার তদন্ত বিভাগের প্রধান পার্ক উ হিউন বলেন, আইপি ক্যামেরা হ্যাকিং এবং অবৈধ ভিডিও ছড়িয়ে দেওয়া ঘটনা ভুক্তভোগীদের ভয়াবহ মানসিক ক্ষতি করেছে। এগুলো গুরুতর অপরাধ। শক্তিশালী তদন্তের মাধ্যমে আমরা এসব নির্মূল করব। তিনি আরও বলেন, অবৈধভাবে ধারণ করা ভিডিও দেখা বা সংগ্রহ করাও গুরুতর অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রেও কঠোর তদন্ত চালানো হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যক্তিগতভাবে বা নোটিশের মাধ্যমে 58টি স্থানের ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেছে। ঘটনাটি জানি যে পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর ভিডিও মুছে ও ব্লক করতে সহায়তা করা হচ্ছে। আরও কারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তা খুঁজে দেখা হচ্ছে। ন্যাশনাল পুলিশ এজেন্সি একটি বিবৃতিতে জানায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আইপি ক্যামেরা ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে। নিয়মিতভাবে অ্যাক্সেস পাসওয়ার্ড পরিবর্তন করা অত্যন্ত কার্যকরী। সূত্র বিবিসি। এবার জানিয়ে দেব, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের। বাংলাদেশ সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া স্থাপনের পরিকল্পনা করছে ভারত। রবিবার 30 নভেম্বর এই তথ্য জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে অলোক কুমার জানান, বাংলাদেশ ভারত সীমান্তে 4096 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে ত্রিপুরার সাথে রয়েছে 856 কিলোমিটার সীমান্ত। তবে বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়ার মেয়াদ শেষ হয়ে গেছে। অলোক কুমার বলেন, অতিবৃষ্টির কারণে ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্তের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই নতুন করে বেড়া স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়ার নতুন নকশার প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীন রয়েছে বলেও পিটিআইকে নিশ্চিত করেছেন তিনি। তিনি আশা করেন, সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। বিএসএফের এই কর্মকর্তা দাবি করেন, ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। ভারতীয় সীমান্তরক্ষী এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি-এর মধ্যে সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগীমূলক। প্রতিরক্ষার প্রথম সারির বাহিনী হিসেবে বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে প্রশান্তি বজায় রাখতে কাজ করে যাবে। এদিকে ইমরান খানের অবস্থা নিয়ে কর্তৃপক্ষ কিছু গোপন করছে। ছেলে কাসিম। পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরা আশঙ্কা করছেন, কর্তৃপক্ষ 3 সপ্তাহেরও বেশি সময় ধরে বেঁচে থাকার কোনো প্রমাণ না দিয়ে তার অবস্থা সম্পর্কে অপরিবর্তনীয় কিছু গোপন করা হচ্ছে। সোমবার 1 ডিসেম্বর ইমরান খানের এক ছেলেকে উদ্ধৃত করে রয়টার্স এমনটা জানিয়েছে। আদালতের নির্দেশে কারাগার পরিদর্শন বন্ধ থাকায় উদ্বেগ আরও বেড়েছে। ছেলে কাসিম রয়টার্সকে জানিয়েছেন, সাপ্তাহিক সাক্ষাতের জন্য আদালতের আদেশ সত্ত্বেও ইমরান খানের সঙ্গে পরিবারের কোনো সদস্যের সরাসরি বা যাচাইযোগ্য যোগাযোগ হয়নি। তিনি লিখিত মন্তব্যে বলেন, কয়েক মাস ধরে স্বাধীনভাবে কোনো নিশ্চিত যোগাযোগ ছিল না। আপনার বাবা নিরাপদ আছেন কিনা, নাকি আহত, এমনকি বেঁচে আছেন কিনা তা না জানা এক ধরনের মানসিক নির্যাতন। কাসিম বলেন,
আজ তার অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনো যাচাইযোগ্য তথ্য নেই। আমাদের সবচেয়ে বড় ভয় হল আমাদের কাছ থেকে এমন কিছু লুকানো হচ্ছে যা অপরিবর্তনীয়। তিনি আরও বলেন, পরিবার বারবার ব্যক্তিগত চিকিৎসকের কাছে যাবারও অনুমতি চেয়েছে। এই চিকিৎসক 1 বছরেরও বেশি সময় ধরে তাকে পরীক্ষা করার অনুমতি পাচ্ছেন না। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। তবে নাম প্রকাশের শর্তে একজন কারা অধিকর্তা রয়টার্সকে বলেছেন, ইমরান খান সুস্থ আছেন, তবে তাকে উচ্চ নিরাপত্তা কেন্দ্রে স্থানান্তরের কোনো পরিকল্পনা আছে কিনা সে সম্পর্কে তিনি অবগত নন। 72 বছর বয়সী ইমরান খান 2023 সালের অগস্ট থেকে কারাগারে আছেন। 2022 সালের সংসদীয় ভোটে তাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিকভাবে পরিচালিত একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তার প্রথম দোষী সাব্যস্ত হয়েছিল ক্ষমতায় থাকাকালীন প্রাপ্ত উপহার অবৈধভাবে বিক্রি করার অভিযোগের ভিত্তিতে, যা তোষাখানা মামলা নামে ব্যাপকভাবে পরিচিত। পরবর্তী রায়ে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কূটনীতিক তার বার্তা ফাঁসের অভিযোগে 10 বছর এবং আল কাদির ট্রাস্টের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক দুর্নীতি মামলায় 14 বছর। ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বলেছে, মামলাগুলোর লক্ষ্য তাকে জনজীবন থেকে দূরে রাখা এবং নির্বাচন থেকে বাদ দেওয়া। তথ্যের অভাবে পারিবারিক উদ্বেগ আরও তীব্র হয়েছে। পরিবার বলছে, যোগাযোগের অভাবের কারণে ইমরানকে জনসম্মুখ থেকে দূরে ঠেলে দেবার ইচ্ছাকৃত প্রচেষ্টা চালানো হচ্ছে। টেলিভিশন চ্যানেলগুলোকে বলা হয়েছে যেন ইমরানের নাম বা ছবি ব্যবহার করা না হয়। কারাদণ্ডের পর থেকে তাকে ইন্টারনেটে কেবল আদালতে থাকা অবস্থায় এক ঝলক দেখা গিয়েছিল। ছেলে কাসিম বলেন, এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃত। কর্তৃপক্ষ তাকে ভয় পান। তিনি পাকিস্তানের সবচেয়ে পপুলার নেতা এবং তারা জানেন তারা তাকে গণতান্ত্রিকভাবে পরাজিত করতে পারবেন না। কাসিম তার বড় ভাই সুলেমান ইসা খানের সঙ্গে জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে লন্ডনে থাকেন। তারা পাকিস্তানের বংশীয় রাজনীতি থেকে দূরে রয়েছেন। কাসিম আরও বলেন, তারা শেষবার তাদের বাবাকে দেখেছিলেন 2022 সালের নভেম্বরে, যখন তারা পাকিস্তানে গিয়েছিলেন। কাসিম বলল, সেই ছবিটা তখন থেকেই আমার মনে গেঁথে আছে। আমাদের বাবাকে ওই অবস্থায় দেখা এমন একটা জিনিস যেটা তুমি কখনো ভুলতে পারবে না। আমাদের বলা হয়েছিল যে তিনি সময়ের সঙ্গে সুস্থ হয়ে উঠবেন। এখন কয়েক সপ্তাহের সম্পূর্ণ নীরবতা এবং জীবনের কোনো প্রমাণ না পাওয়ার পর সেই স্মৃতির ওজন অন্যরকম মনে হয়। তিনি বলেন, পরিবারটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন করার মতো অভ্যন্তরীণ এবং বাহ্যিক উপায় অনুসরণ করছে। আদালতের নির্দেশে অব্যাহতি প্রতিষ্ঠার অধিকার প্রতীক্ষা করছে। কাসিম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক বিরোধ নয়, এটি একটি জরুরি মানবাধিকার অবস্থা। চাপ অবশ্যই সকল দিক থেকে আসতে হবে। আমরা তার কাছ থেকে শক্তি পাই, কিন্তু আমাদের এটা জানা দরকার যে তিনি নিরাপদ। সবশেষ জানিয়ে দেব, এবার যুদ্ধবিমানে শক্তিশালী হচ্ছে তেহরান। কি কৌশলে এগোচ্ছেন খামেনি? মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নতুন করে শুরু হয়েছে সামরিক ভারসাম্যের খেলা। সম্প্রতি ইরানের আকাশসীমায় পুরনো হলেও কার্যকর মিগ-29 যুদ্ধবিমানের আগমন আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার সরবরাহ করা সম্ভাব্য নতুন চালানের অংশ হতে পারে। যদিও আন্তর্জাতিক কোনো স্বতন্ত্র সূত্র এটি নিশ্চিত করেনি, তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই নতুন মিগ-29 যুদ্ধবিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত করেছে। আসলে ইরান কয়েক বছর আগে থেকেই রাশিয়ার কাছ থেকে প্রাথমিকভাবে প্রায় 36 থেকে 48টি SU-35 সিরিজের যুদ্ধবিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করে আসছিল। তবে ইউক্রেন যুদ্ধের বর্তমান জটিল পরিস্থিতি এবং রুশ বিমান বাহিনীর নিজস্ব চাহিদা বৃদ্ধির কারণে ওই সরবরাহ প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব কারণে রাশিয়া সাময়িক সমাধান পূরণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে কিছু মিগ-29 যুদ্ধবিমান সরবরাহ করতে পারে বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া ও সামরিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া দেশটি চীনের কাছ থেকে অজানা সংখ্যক J-10CE সিরিজের যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে বলে একাধিক তথ্যসূত্রের সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি ইরান কিংবা চীন সরকারের তরফে নিশ্চিত করা হয়নি। সম্প্রতি ইসরায়েলরা এবং ইরানের মধ্যে স্বল্পমেয়াদী সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে। সংঘাতের সময় ইরানের বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা অস্থায়ীভাবে কার্যকারিতা হারায় বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়। একই সময় দেখা যায় ইরান তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কম্ব্যাট ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে, যা দেশটির সুস্পষ্ট উচ্চস্তরের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করে। তবে এই ঘটনাগুলো ইরানকে তার বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাস ও প্রযুক্তিগত ঘাটতি মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে, যার ফলে দেশটি এখন তার বন্ধুভাবাপন্ন দেশ, বিশেষ করে রাশিয়া এবং চীনের কাছ থেকে খুব দ্রুত শতাধিক যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে চায়। ইরানের বর্তমান বিমানবহরকে বিবেচনায় নিলে দেখা যায় সংখ্যাগতভাবে দেশটির হাতে প্রায় 1000-এর কাছাকাছি কম্ব্যাট এয়ারক্রাফট থাকলেও এর অধিকাংশ প্ল্যাটফর্ম 1960 থেকে 1980 দশকের অতি পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল। ইরানের বিমান বাহিনীতে সক্রিয় থাকা এই পুরনো এয়ারফ্রেম, অ্যাভিয়নিক্সের সীমাবদ্ধতা, খুচরো যন্ত্রাংশ সংকট ও ইঞ্জিন প্রযুক্তির ঘাটতি এসব বিমানকে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদার তুলনায় অনেকটাই পিছিয়ে দিয়েছে।
তাছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধের কারণে দেশটি গত 1-2 যুগে নতুন কোনো প্রজন্মের যুদ্ধবিমান বা এরিয়েল সিস্টেম ক্রয় বা সংগ্রহ করতে পারেনি। বিমানবাহিনীর ফিক্সড এয়ার উইংস সক্ষমতায় বিবেচনায় পিছিয়ে থাকলেও ইরান সাম্প্রতিক নিজস্ব প্রযুক্তির কম্ব্যাট ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে সাহেব, মহাজার, কামানি এবং ফত্র সিরিজের ড্রোন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা বিন্যাসে ইরান বহু বছর ধরে নিষেধাজ্ঞা এবং বিভিন্ন চ্যালেঞ্জের মুখে থেকেও নিজস্ব প্রতিরক্ষা কাঠামো বা সামরিক সক্ষমতা সফলতার সাথে বজায় রাখতে সক্ষম হয়েছে। আর এর পাশাপাশি অতি সাম্প্রতিক যুদ্ধ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশটি আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার দিকে আরও বেশি মনোযোগী হয়ে উঠেছে।